বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত এখনো কৃষি। কৃষিখাত শুধু পণ্য বা খাদ্য উৎপাদন নয়, এটি বরঞ্চ কর্মসংস্থান এবং সেই সাথে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে বেশ ভূমিকা রাখে। বর্তমানে কৃষিখাতে একদিকে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ দুর্বলতা, সেই সাথে ভর্তুকি নীতির অসামঞ্জস্যতা, সব মিলিয়ে কৃষিখাতে এখন চলছে নানামুখী সংকট, নানা চ্যালেঞ্জ। এই বাস্তবতায় 2025-26 অর্থ বছরের বাজেটে কৃষি খাতে কতটা প্রাধান্য পেয়েছে কিংবা কাঠামোগত কতটা পরিবর্তন হয়েছে, সেই সাথে কৃষি খাতে নানা সংকট নিয়ে আজ আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমি রাবেয়া ইসলাম স্নেহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন অর্থ বাণিজ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বিজনেস টাইমসে। আমাদের চমৎকার এই আলোচনাটা এগিয়ে নিতে আমাদের সাথে দুজন সম্মানীয় অতিথি উপস্থিত রয়েছেন, একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন ডক্টর FM আনসারি, প্রেসিডেন্ট ACI এগ্রি বিজনেস। সেই সাথে রয়েছেন MS সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই যেতে চাই জনাব MS সিদ্দিকী, আপনার কাছে আমি এবছরে যদি অর্থ বছরের বাজেট নিয়ে যদি আসি, সেক্ষেত্রে যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে, আমরা জানি 2025-26 অর্থ বছরের জাতীয় যে বাজেটটি এসেছে, সেই বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে 27,224 কোটি, যা গত বছরের তুলনায় খুবই সামান্য বেশি। গত বছর ছিল হচ্ছে 214 কোটির মতো। সব কিছু মিলিয়ে যদি কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ খাতে কম্বাইন্ড যে বরাদ্দ রয়েছে, সেখানে যদি চিন্তা করি, যেটি এসেছে সেটি হচ্ছে 39,620 কোটি। তাহলে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 3.6% মতো। এই যে সামান্যতম বৃদ্ধি, এই বৃদ্ধিটা আসলে আমাদের কৃষিখাতে এই মুহূর্তে যে সংকট, এই সংকট নিরসনে কতটা নেতিবাচক দিক রাখতে পারে বলে মনে হয়? প্রথমত বাজেট আকারে ছোট হয়েছে, কিন্তু একটু বেড়েছে কৃষিতে। কিন্তু কৃষিতে আরো বাড়ানো দরকার, কারণ আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু কৃষি। আর এখানটা যেটা সমস্যা, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এটা রিফর্মের জন্য বা এটা উন্নতির জন্য কিন্তু খরচ তেমন হয় না। এই যে বাজেটটা আছে, এটার একটা লায়ন শেয়ারই চলে যায় ফার্টিলাইজার এবং ইকুইপমেন্টের সাবসিডিতে। তো সাবসিডি দিয়ে আগের যে অবস্থা সেটাকে ধরে রাখা হয়তো যায়, কিন্তু এটা উন্নয়নের জন্য যে স্ট্রাকচারাল পরিবর্তন, সেইখানে আসলে তেমন কোনো ইনভেস্টমেন্ট নাই। আর সবচেয়ে বড় দুর্বলতা আমাদের কৃষির, সেটা হচ্ছে যে মার্কেটিং, যেটা আসলে নজর দেওয়া মোটেই হয় না। সাপ্লাই চেন, কারণ গ্রামে যে প্রোডাক্টটা, কৃষি পণ্যটা তৈরি হয়, এই কৃষি পণ্যটা গ্রামে তেমন বিক্রি হয় না, এটা শহরেই বিক্রি হয় বেশি। বাজারটা হচ্ছে শহরে। এই শহরে নিয়ে আসাটা, এই সাপ্লাই চেইনটাতে সরকারের কোনো ইনভেস্টমেন্ট নাই, কন্ট্রিবিউশন নাই। এটা টোটালি প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট এবং তাদের নিয়ন্ত্রণে। এই জন্য আমরা সহজে বলে ফেলি যে সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করে। সিন্ডিকেট আসলে নিয়ন্ত্রণ করে কিনা এই ব্যাপারে কোনো অথেন্টিক তথ্য আমাদের কাছে নাই, কারণ তেমন কোনো গবেষণা এটা হয়নি। তো সুতরাং আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার। কিছুটা হয়, যেমন ইকুইপমেন্ট, উনি ইকুইপমেন্টের আনসারি ভাই ইকুইপমেন্টে বিজনেস করেন। আমাদের ইকুইপমেন্টে, কৃষি ইকুইপমেন্টে একটা বিপ্লব এসছে, সেটা কিন্তু তাও আবার প্রাইভেট সেক্টরের উদ্যোগে। এটা সরকারের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। সব দিক থেকে মিলিয়ে বলতে হয় যে আমরা যে সেক্টরটা সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে আমাদের দেশে, মেজর পোর্শন লোক গ্রামে থাকে, সব কিছু মিলিয়ে এখানে তেমন অ্যাটেনশন দেওয়া হয়নি। যদিও আরেকটা জিনিস হয়তো বলা যেতে পারে যে নন এগ্রিকালচারাল ইকোনমিক অ্যাক্টিভিটিসটা ইদানিংকালে বেড়েছে, এটা আরেকটু বাড়তে পারতো। সে নন এগ্রিকালচারাল ইকোনমিক অ্যাক্টিভিটিস ভিতরে কিন্তু আবার মার্কেটিংটাও, সাপ্লাই চেইনটাও আসে। এগুলোতে যদি একটু জুডিশিয়াসলি এখানে অ্যাটেনশন দেওয়া যায়। আর ভর্তুকির কথা প্রথমে বলে দিতে হয়, এই ভর্তুকিটা কিন্তু আর বেশি দিন রাখা যাবে না। আগামী বছর যখন আমাদের LDC থেকে বেরিয়ে যাব, তখন কিন্তু আমরা ভর্তুকি দিলে অন্যান্য দেশ, ডোনার সংস্থা এবং অন্যান্য দেশ আপত্তি করবে। এটাকে ওপেন রাখতে হবে। যেমন প্রায় আমেরিকার সাথে তো আমাদের আলোচনা হচ্ছে ট্যাক্স নিয়ে। ওরা যদি দেখে যে আমরা ভর্তুকি দিচ্ছি গমে, চালে, যেটাতে ওরা বিজনেস করে, এগ্রিকালচার প্রোডাক্ট, ভুট্টা, এগুলোতে আমরা সাবসিডি দিই, তাহলে কিন্তু ওরা আপত্তি করবে এবং ওরা ট্যাক্স বসিয়ে দেবে। এটা আমেরিকাকে রেফারেন্স দিয়ে এই জন্য বললাম যে আমরা একটা অনগোয়িং নেগোসিয়েশন চলছে। সব দেশে এটা করতে পারে, আপত্তি করতে পারে। তো সুতরাং আমাদের
যে সামনে বড় একটা চ্যালেঞ্জ আসতেছে, এই ব্যাপারে আমাদের আসলে তেমন কোনো অ্যাটেনশন নাই, আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। যেমন আমরা যখন এলডিসি গ্রাজুয়েশনের কথা বলি তখন আমরা ভাবি যে আমরা ডিউটি ফ্রি গার্মেন্টস এক্সপোর্ট করতে পারবো কিনা। এই গার্মেন্টসটাই আমাদের মাথা খেয়ে ফেললো, এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। আমরা যে এগ্রিকালচার যে বিপদে পড়ে যাবে, আমরা সাবসিডি দিতে পারবো, যখনই সাবসিডি দিতে পারবো না চালের দাম কত হবে, গমের দাম কত হবে মার্কেটে, এটা নিয়ে কি আমরা কোনো সিরিয়াসলি স্টাডি করেছি? আমরা তো সেটা করিনি। কৃষকরা এফোর্ড করতে পারবে কিনা ফার্টিলাইজার, সাবসিডি না দিলে ফার্টিলাইজার কিনতে পারবে কিনা, বীজ কিনতে পারবে কিনা, এগুলো ভাবা হচ্ছে না। তো সেই জন্যই আমাদের রিফর্ম আলোচনা খুব হচ্ছে আমাদের দেশে। এগ্রিকালচারের কি রিফর্ম করা উচিত এটা আমরা জানি মোরালে, যদিও তেমন কোনো আলোচনা হয় না। এগুলোকে নিয়ে খুব হারিডলি এই বছরই এই বাজেটের ভিতরে কিছু টাকা রিঅর্গানাইজ করে রিফর্মের জন্য কিছু ইনভেস্ট করা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি ডক্টর এফ.এম. আনসারী আপনার কাছে। আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই। সেক্ষেত্রে যে আমাদের বাজেটটি আসলে একটি অনেক বড় একটি বিষয়, এই বিষয়ে আমরা জানি যে অল্প কিছু পরিমাণে বাজেটে বরাদ্দ বেড়েছে। অনেকেই বলছেন এই বাজেটটি আসলে পূর্বের বাজেটে বরাদ্দের পুনরাবৃত্তি হয়েছে। আপনার মতে কি বলছেন? এই বছরের বাজেটটা কৃষিতে বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি খুব কেয়ারফুলি, এটা একটা প্রায় ট্রেডিশনাল বাজেট হয়েছে। এখন ট্রেডিশন থেকে খুব একটা ডিফারেন্স কিছু হয়নি। মূলত আমাদের ফার্টিলাইজারকে সাবসিডাইজ করার জন্য এই বাজেটে যে বরাদ্দটা রাখা হয়েছে মোস্টলি কিন্তু ফার্টিলাইজার সাবসিডিতে ব্যবহার হবে এটা। কিন্তু এর পাশাপাশি যেটা হয়েছে একটু নন ট্রেডিশনাল জিনিস আছে, এলিমেন্ট আছে, সেটা হচ্ছে অল্প করে হলেও সরকার কিন্তু চিন্তা করেছে যে গবেষণায় কিছু বরাদ্দ রেখেছে, খুব ছোট করে হলো, যেটা খুবই দরকার ছিল। তার কারণ হলো কৃষিতে যদি প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হয়, কৃষকের যদি প্রফিট বাড়াতে হয় এবং আমাদের যদি ভোক্তাদেরকে ভালো মূল্যে কিনা খেতে হয় পণ্য, তাহলে কিন্তু আমাদের গবেষণার কোনো অল্টারনেটিভ নেই। এরপরেও আমাদের দেশে এনভায়রনমেন্টাল ইন্ট্রুশনটা খুব ঘন ঘন হচ্ছে, লবণ চলে আসছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মেলা কিছু হচ্ছে, বন্যা হচ্ছে। এর মধ্যে এই রিসার্চই কিন্তু একমাত্র যেটা এই সমস্ত সিচুয়েশনকে ফাইট করে আমাদেরকে কৃষিকে আগিয়ে নিয়ে যাবে। এরপরে আর একটা ছোট একটা এলিমেন্ট রাখছে, সেখানে খুব বেশি নাই, অল্প করে হলেও কিন্তু পোস্ট হারভেস্টের কথা বলেছে। এই পোস্ট হারভেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কারণে আমরা যা উৎপাদন করি এই উৎপাদিত পণ্যটা কিন্তু পরের সিজনে আমরা খাই, কারণ আমরা তো সারা বছর ধরে একই জিনিস সারা বছর উৎপাদন করতে পারি না। তাহলে এটাকে স্টোরের ব্যবস্থা করা, সারপ্লাস যেটুকু হয় সেটুকু কিন্তু আমাদেরকে স্টোর করতে হবে। কারণ আমাদের দেশের খামারিদের বাড়ি ঘর এত বড় না, আগের মতো বাড়িতে রেখে কিন্তু কিছু রাখতে পারে না। আবার অনেক জিনিস আছে পচনশীল, যেগুলো হয়তো বাজারে বিক্রি করতে পারলো না, অথচ কিছুটা ধরে যদি বিক্রি করতে পারে সেখান থেকে পণ্য পায়। সেখানে কিন্তু ছোট্ট একটা ব্যবস্থা রাখছে। তার মানে হলো এই যে কিছুটা বাস্তব চিন্তার ভাবনা করেছে সরকার। এই চিন্তার মধ্য দিকে একদিকে যেমন সাবসিডির কথা বলেছে, ট্রেডিশনালি আমরা মনে করি যে এটা আমি বলবো যে ট্রেডিশনাল সাবসিডি মানুষের এক্সপেকটেশন, সারে ভর্তুকি পেয়ে মানুষের অভ্যাস হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। কিন্তু এর বাইরেও এই রিসার্চে এবং পোস্ট হারভেস্টে যে আপনার বরাদ্দটা রেখেছে, আমার মনে হয় ছোট হলেও ফিউচার সরকার বা ফিউচার বাজেটগুলোতে কিন্তু এটাকে নিয়ে চিন্তা করবে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটের বেসটা হয় ট্রেডিশন, যেহেতু এবছর একটা ট্রেডিশন হয়ে গেল, আস্তে আস্তে কিন্তু এই বাজেটটা হয়তো বড় হবে। জনাব আনসারী, আপনি কিন্তু বেশ কিছু সম্ভাবনার কথা বলছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে কৃষকরা কিন্তু অনেক সুবিধা হয়তো তাদের জন্য বরাদ্দ থাকে, মাঠ পর্যায়ে তারা আসলে প্রকৃত সুবিধাগুলো পায় না, কিন্তু ল্যাক অফ ইনফরমেশন বলে একটা কথা আছে, সঠিক ইনফরমেশনগুলোও তারা কিন্তু পায় না। আপনার কি মনে হয় এবারের বাজেট ঘিরে বা যে সম্ভাবনার কথাগুলো বললেন সেগুলো কৃষকদের সরাসরি কি ধরনের উপকার আসতে পারে বলে আপনি মনে করেন? সে সাথে একটু জানিয়ে রাখি, দেখা যাচ্ছে যে বেশিরভাগই আপনি যখন ভর্তুকির কথা বলছিলেন, বাজেটে কৃষক পর্যায়ে সরাসরি সুবিধা সীমিত, বরাদ্দ বেশি চলে যায় ভর্তুকি বা অবকাঠামো খাতে। এখন কৃষক সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু ডিফারেন্ট। এই কারণে যে এই বাজেটে যে বরাদ্দটা রাখা হয়েছে, সারের কথা বলি আমরা, সেখানে সার তো আমদানি করছে সরকার অথবা প্রাইভেট কোম্পানি। সরকার এখানে একটা বাজেট বরাদ্দ দিচ্ছে অথবা কিনে নিচ্ছে প্রাইভেট কোম্পানির কাছ থেকে, এবং সেখানে হয়তো কিছুটা সাবসিডি দিয়ে সাশ্রয়ী মূল্যে কিন্তু সারগুলো কিন্তু কৃষকের কাছে যাচ্ছে। এখানে কোনো হেরফের হওয়ার স্কোপটা খুব নাই। কারণ সরকার যদি বলে দেয় ইউরিয়া ফার্টিলাইজারের দাম হলো 25 টাকা, বিকজ এটা আমদানি করতে খরচ হয় 70 টাকা,
তো 25 টাকাতেই কিন্তু খামারি আমরা কিনতে পাচ্ছি আমাদের দেশে। ঠিক একইভাবে অন্যান্য সারের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে, এটা একটা ব্যাপার। আর নতুন যে বরাদ্দগুলো রাখা হয়েছে সেখানে রিসার্চের কথা যেটা বলা হচ্ছে, সেখানে হয়তো সরকার যদি এটাকে স্ট্রাকচার করে এরকম, এদেশের প্রাইভেট কোম্পানিগুলোকে এই বরাদ্দ থেকে কিছু টাকা দিয়ে দেবে, দীর্ঘমেয়াদী লোন দিতে পারে অথবা সুবিধা দিতে পারে, যার ফলে প্রাইভেট কোম্পানির রিসার্চের ক্যাপাসিটি বিল্ড হবে এবং এই ক্যাপাসিটি দিয়ে যা আউটপুট আসবে সেটা আলটিমেটলি আমাদের দেশের খামারিদের কাজে লাগবে। এর বাইরে যেখানে বলা হয়েছে যে কোল্ড স্টোরেজ বানাবে বা আপনার পোস্ট হারভেস্টে ফ্যাসিলিটিস করবে, একইভাবে সরকার এটা নিজে চালাতে পারে। কিন্তু অতীতে সরকারের যে কোল্ড স্টোরেজগুলো আছে সেগুলোর এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। সেক্ষেত্রে হয়তো সরকার এই বিল্ড করার পরে এই কোল্ড স্টোরেজগুলো বা স্টোরেজগুলোকে বিল্ড করবে, করার পরে অকশানে প্রাইভেট সেক্টরকে কম্পিটিটিভ রেটে দিয়ে দেবে। প্রাইভেট সেক্টর এগুলো মার্কেটে কিন্তু খামারিদেরকে সার্ভিস দেবে। তো এইভাবে এই জিনিসটাকে স্ট্রাকচার করলে হয়তো বা বাজেটের যে সাপোর্টের কথা বলা হয়েছে আমাদের খামারিকে বা কৃষককে বা কৃষিতে, আলটিমেটলি কিন্তু কৃষক লাভবান হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নির্মিত আয়োজন বিজনেস টাইমসে। আমরা এখন ফিরবো আলোচনায়। আমি এই মুহূর্তে যেতে চাই এমএস সিদ্দিকী আপনার কাছে যে প্রশ্নটি আমি আসলে করব সেটা হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে কৃষি খাতে সুদের হার কম থাকলেও ঋণ পাওয়াটা এখনো দূরের স্বপ্ন বলে আমরা অনেকটা দেখি। এবারের বিষয়টি যেটি আসছে যে কৃষি খাতে কৃষি ঋণের সুদের হার 9 থেকে এবার কমিয়ে 8 নিয়ে আসা হয়েছে। তবুও চাষিরা আসলে ব্যাংক হয়রানির শিকার হন, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, প্রথমত সাফিসিয়েন্ট লোন পাচ্ছে না, ব্যাংকগুলো খুব বেশি আগ্রহী না। রেগুলার কমার্শিয়াল ব্যাংকগুলো তো চাই না, স্পেশালাইজ যে কৃষি ব্যাংক বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এগুলো হয়তো দেয়, কিন্তু আমার কাছে খুব বেশি তাদেরকে খুব কমিটেড মনে হয় না। সেই জন্য এনজিওগুলোর অ্যাক্টিভিটিস বেশি। দেখতে পাচ্ছেন যে 20% 22% হারে সুদে ওরা লোন নেয় এনজিওগুলো থেকে। সেটা সহজে পায় ওরা, ওদের একটা ওয়াচ থাকে, ওরা টেকনিক্যাল হেল্প করে, টেকনোলজিও দেয়, সাপোর্ট করে, সেলসে সাপোর্ট করে। আর আমাদের ব্যাংকগুলো তো শুধু লোন দেয়, ইন্টারেস্ট সহ ফেরত পেতে চায়। তো সুতরাং কৃষকদের চাহিদা, ওদের উপযোগিতার সাথে আমাদের লেন্ডিং পলিসির কিন্তু মিল নাই। আর ইন্টারেস্ট রেট একটু কমালে এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে খুশির খবর মনে করি না। কারণ যখনই এগ্রিকালচার লোনের সুদ কমানো হয়, পাওয়ারফুল লোকেরা এই টাকাটা তুলে অন্য কোনো ট্রেডিং বা অন্য কোনো কাজে লাগায়, এটা একটা সুবিধা হিসাবে নিয়ে নেয়। যাদের কথা চিন্তা করে মাথায় রেখে ইন্টারেস্ট রেটটা কমিয়ে এগ্রিকালচার লোন দেওয়ার কথা, ওদের কাছে কিন্তু পৌঁছায় না। ওদেরকে ওই বেশি রেটে এনজিওদের কাছে যেতে হয়। শুধু সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা খুব এনকারেজিং না। একটু ইন্টারেস্ট রেট কমানো বা আর একটু লোন বাড়ানোর অ্যালোকেট করা ফান্ড, এগুলো দিয়ে ওদের তেমন কিছু হবে না। কি পরিবর্তন আসলে আনা উচিত? এনজিওগুলোকে ফলো করুক ব্যাংক। ওরা ইন্টারেস্ট রেট নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, কারণ 20% নিয়ে অভ্যস্ত এদেশের মানুষ। এগুলো ক্লোজলি মনিটর করে এনজিওরা কৃষকদেরকে। ওদের প্রোডাক্টটা ওদেরকে অনেক সময় ক্যাশ দেয়, টাকা দেয় না, ওদেরকে ম্যাটেরিয়াল দেয়, বীজ দেয়, সার দেয়, এগুলো দেয়, ইকুইপমেন্ট দেয়, এগ্রিকালচার ইকুইপমেন্ট দেয়, গরু ছাগল দেয়। তো তার মানে কি কেনার ঝামেলাটা নাই, ওদেরকে এটা সাপ্লাই দিল। আছে বিক্রির ব্যাপারেও তারা হেল্প করে, সাপোর্ট দেয়। এই মধ্যবর্তী সময়ে চিকিৎসা বা এগ্রিকালচার টেকনিক্যাল সাপোর্ট দেওয়া কৃষকদেরকে, এগুলো ওরা করে। এগুলো খুব বেশি আমাদের চোখে পড়ে না, কারণ এনজিওগুলোর যে কি করে এটা আমরা আসলে দেখি না। আমি এই ব্যাপারটা কেন আলোচনা হয় না, আর আমাদের দেশে এনজিও নিয়ে একটু নেগেটিভ প্রচারও আছে। তো সেই জন্য আমি এনজিও যদি খারাপই হয়, ওদের যে মডেলটা, এই মডেলটা ব্যাংক গ্রহণ করতে পারে। আমি ডক্টর ইউনূসের একটা কথা, মজার কথা বলে আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে উনি বললেন যে আমি একটা ডিফারেন্ট ব্যাংক করবো যখন গ্রামীণ ব্যাংক করবেন। উনি সারা পৃথিবীতে বক্তৃতা এটা বলেন যে ব্যাংকগুলো কি করে, একটা অফিস করে, একটা ব্রাঞ্চ করে, সেখানে বসে থাকে। উনি বললেন যে না, আমার ব্যাংকাররা বসে থাকবে না,
ওরা ঋণ গ্রহীতার কাছে যাবে। ঋণ গ্রহীতা ব্যাংকে এসে লোন নেবে সেটা না, গ্রামীণ ব্যাংক হবে, যারা ঋণ দেবে সে ব্যাংকাররা ঋণ গ্রহীতাদের কাছে যাবে, যে ওইখানে পেমেন্ট করবে, ওদের কাছে কালেকশন করে নিয়ে আসবে। এই ধরনের এই মডেলটা কিছুটা ব্র্যাক ব্যাংক এখন এটা করে, ওরা কিছু ক্ষুদ্র ঋণ দেয় এবং ডেইলি ওরা কালেকশন করে, অর্থাৎ রিপেমেন্টটা ডেইলি। এই ধরনের কিছু ব্যাপারগুলো আছে। একটা টোটাল রিফর্ম দরকার, এই লোন ক্রেডিট সিস্টেমটাতে টোটাল পরিবর্তন দরকার। তাহলে যে টাকাটা দেয় সেই টাকাটার প্রপার ইউটিলাইজেশন হবে, এটার বেনিফিটটা জাতীয় পাবে, কৃষকরাও বেনিফিটেড হবে। আপনাকে ধন্যবাদ জনাব সিদ্দিকী। আমি যেতে চাই জনাব আনসারী আপনার কাছে। আমরা আবারও ফিরতে চাই ভর্তুকির বিষয়টাতে। আপনি বলছিলেন বিভিন্ন ভর্তুকির বিষয়গুলো তুলে ধরেছিলেন। সেক্ষেত্রে যদি বলি যে আসলে এই ভর্তুকিতে কৃষকরা কতটা লাভবান হচ্ছেন এবং সেই সাথে জানবেন কৃষি ক্ষেত্রের কোন কোন দিকটা আসলে ভর্তুকি বাড়ানো উচিত? না, কৃষিতে ভর্তুকি দিতে হবে এবং ট্রেডিশনালি যেভাবে সারে ভর্তুকি দিচ্ছে তাতে লাভ হচ্ছে কি, একদিকে সার ব্যবহার আগ্রহ বাড়ছে খামারিদের, তাতে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হচ্ছে অর্থাৎ ইল বাড়ছে। কিন্তু এর বাইরেও আমরা যদি কম্পারেটিভ সিচুয়েশনটা দেখি তাহলে কি হয়, 1 কেজি ধান উৎপাদন করতে সারে ভর্তুকির কারণে 2.5 থেকে 3 টাকা কিন্তু সাশ্রয় হয়। কিন্তু যদি আমার খামার যান্ত্রিকরণে যদি ভর্তুকি দেওয়া হয়, সেখানে পুরোপুরিভাবে যদি কেউ কলের লাঙ্গল দিয়ে চাষ করে, ইরিগেশন করে পাম্প দিয়ে, ধান লাগায় যন্ত্র দিয়ে আর ধান কাটে যন্ত্র দিয়ে, তাহলে 6 থেকে 7 টাকা কিন্তু সাশ্রয় হয়। তাহলে দেখা যাচ্ছে এই যে আজকালকার যুগে যে সাংঘাতিক একটা প্রবলেম, কৃষিকাজে মাঠে আজকাল ইয়াং কৃষক যেতে যাচ্ছে না। দুই দিকে হলো আমাদের ওভারঅল লেবার শর্ট আছে, তারপর হলো কস্ট অফ প্রোডাকশন অফ রাইস বলেন আর অন্যান্য ক্রপ বলেন সেটা বেড়ে গেছে। সেক্ষেত্রে কস্ট কমানোর জন্য এবং প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য আমি মনে করি যে এই ভর্তুকিটা কৃষি যান্ত্রিকরণেও দেওয়া উচিত। সারও তো দিতেই হবে, এর বাইরেও কিছুটা সাশ্রয় করে বাঁচিয়ে সেটা কৃষি যান্ত্রিকরণ দিতে হবে, যেটা সরকার গত কয়েক বছর ধরে দিয়েছে। এটা দিলে লাভ হবে এই যে আমাদের দেশে ধানে, সবজিতে, গমে, ভুট্টায়, আপনার ক্যাটলে সর্বক্ষেত্রে কিন্তু যান্ত্রিকরণ হয়ে যাবে। ফলে ওভারঅল আমাদের যে লেবার শর্ট আছে সেটা তো থাকবে না। আর একদিকে হলো আমাদের ইয়াং ছেলেমেয়েরা কৃষিতে ঝাঁপায় পড়বে এবং আমাদের কস্ট অফ প্রোডাকশান সর্বক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ হবে। তার মানে হলে এই যে ভর্তুকি লাগবে, কিন্তু ভর্তুকিটাকে একটু ডাইভার্স করে কৃষি যন্ত্রকরণের জন্য কিন্তু কিছুটা সাশ্রয় রাখতে হবে। জনাব আনসারী, আমরা দেখা যাচ্ছে যে আমরা প্রায় সময় কৃষি পণ্যের সার থেকে শুরু করে যে বীজ এই জাতীয় জিনিসগুলোতেই ভর্তুকি দেখা যায়। সেক্ষেত্রে অনেক কৃষকরা চান যে ডিজেলের ক্ষেত্রে যদি একটু ভর্তুকি বিষয়টা আসতো, এই বিষয়টা সেটা তো হতেই পারে, কারণ সেটাও তো একটা কস্ট। আমার মনে হয় যে ইরিগেশন কস্ট অনেক বড় কস্ট, সেখানে একটা সুবিধা আছে। আর এর আগে যেটা আপনি আলোচনা করছিলেন যে কৃষি ঋণের কথা, সেখানে কিছুটা সাশ্রয় আছে। কিন্তু আমরা যদি দেখি বাস্তবতা যে একজন খামারি বা কৃষক কি চায়, সার, বীজ, কীটনাশক চাই, ইরিগেশনের জন্য আপনার সাপোর্ট চাই, চাষবাস করার জন্য এবং ধান কাটার জন্য তারা কিন্তু সার্ভিস চাই। সার্ভিসগুলো কে এখন প্রোভাইড করছে? কোনো ব্যাংক তো প্রোভাইড করে না এগুলো, বা কোনো এনজিও করে না এগুলো, করে প্রাইভেট কোম্পানি, ডিলাররা করে। এবং এই ডিলাররা করে কি, ক্রেডিটে কিন্তু এই সমস্ত সার্ভিস কোম্পানিগুলোর কাছ থেকে পায় এবং তারা কিন্তু 3 থেকে 6 মাসে আমাদের খামারিদেরকে এই সার্ভিসগুলো প্রোভাইড করে। তাহলে যদি অবজেক্টিভ এটা হয় যে আমরা ওভারঅল সাশ্রয়ে আমরা ক্রেডিট দেবো, তাহলে এখানে প্রাইভেট কোম্পানিগুলোকে যদি সাশ্রয়ে 9.5%, 9% ইন্টারেস্টে যদি ক্রেডিট দিতে পারতো, তাহলে এই প্রাইভেট কোম্পানিগুলোর সক্ষমতা বাড়তো এবং সক্ষমতা বাড়ার সাথে সাথে তারা আরও প্রচুর পরিমাণে ইনপুট ডিলারদেরকে দিতে পারতো ক্রেডিটে 90 ডেজ, 180 ডেজে। ওভারঅল তখন খামারি কিন্তু ওখান থেকে কিন্তু এই সমস্ত সার্ভিস পেত এবং আলটিমেটলি কিন্তু রিয়েল বেনিফিটটা পাওয়ার টু দ্য ফার্মার। জনাব আনসারী, আপনি যেটা বলছিলেন প্রাইভেট সেক্টরগুলো যে প্রাইভেটলি ভাবে যেভাবে হচ্ছে কৃষকদেরকে উপকার করছেন, এই বিষয়গুলো কৃষক পর্যায়ে পৌঁছাচ্ছে কিভাবে, বা তারা তাদের কাছে ইনফরমেশনটা যাচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি ওভারঅল বাংলাদেশের কৃষি 95% কিন্তু প্রাইভেটাইজ, এবং যে কোনো এগ্রিকালচার ইনপুট বা টেকনোলজি কৃষকের কাছে যাচ্ছে। এই প্রাইভেট সেক্টরে যে ডিস্ট্রিবিউটার আছে, ডিস্ট্রিবিউটার থেকে রিটেলারের কাছে যাচ্ছে, রিটেলার এগুলো কিন্তু সরাসরি আমাদের খামারিদেরকে কিন্তু সরবরাহ করছে ক্রেডিটে। এইভাবেই কিন্তু টেকনোলজি যাচ্ছে, এভাবেই কিন্তু ওভারঅল আপনার ইনপুট যাচ্ছে। টেকনোলজি কীভাবে যাচ্ছে, আমাদের দেশের ডিলারগুলো কিন্তু মোস্টলি ট্রেন্ড। এই ট্রেন্ড ডিলারগুলো কিন্তু কৃষকের সমস্যা জানে
এবং কৃষক কোনো সমস্যার কথা বললে তার সমাধানটা কিন্তু ইমিডিয়েটলি দিতে পারে এবং তারা কিন্তু অনেস্টলি দেওয়ার চেষ্টা করে একটি কারণে, যেহেতু তাকে 90 ডেজ বা 180 ডেজের ক্রেডিটে দিতে হচ্ছে, এই সলিউশনগুলো যদি আলটিমেটলি কাজ না করে, ফসল না হয়, তাহলে সে তো টাকা ফেরত দেবে না। এই কারণে তারা সিনসিয়ারলি চেষ্টা করে আমাদের দেশের খামারিদেরকে সাপোর্ট দিতে, টেকনোলজি দিতে, আর দ্য সেম টাইম ইম্পোর্ট দিতে। এভাবেই কিন্তু ওভারঅল সিচুয়েশনটা বিল্ড হয়েছে। আপনাকে ধন্যবাদ জনাব সিদ্দিকী। আপনার কাছে আরো একবার আসতে চাই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ শুনছিলাম আসলে কৃষিক্ষেত্রে আরো ভর্তুকি বাড়ানোর কথা আমাদের আরেকজন অতিথি আনসারী উনি বলছিলেন। আপনার মতে এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে ভর্তুকি দিনের পর দিন কি শুধু বাড়ানোটাই কি সমাধান? হ্যাঁ, প্রথমত বলি, আপনি ডিজেলের কথা বলছেন, ডিজেল কিন্তু বাংলাদেশের সাবসিডাইজড রেটেই বিক্রি হয়। হ্যাঁ, যে ডিজেলটা বিক্রি হয় এটা সাবসিডাইজড। আচ্ছা, আর সেকেন্ড জিনিস হচ্ছে উনি ডক্টর আনসারী বলছিলেন যে ট্রেডারদেরকে, যারা ইকুইপমেন্ট ডিল করে তাদেরকে সাবসিডাইজ রেটে ব্যাংক ইন্টারেস্টে যদি টাকা দেওয়া যায়, এইটা ঠিকমতো প্রান্তিক কৃষি পর্যন্ত পৌঁছাবে কিনা এই ব্যাপারে একটা কনফিউশন থাকতে পারে। আমি মনে করি এটা আদার ওয়ে অ্যারাউন্ড করা যেতে পারে। সেটা হচ্ছে যে যারা এই ধরনের মডার্ন টেকনোলজি এবং ইকুইপমেন্ট কিনবে, ওই কৃষকদেরকে লোন, ব্যাংক লোন দেওয়া উচিত। এই যে 90 দিনের যে ক্রেডিটটা ওনারা দেন, থ্যাঙ্কস টু দ্যাম, ওনারা অনেক কিছুই করেন যেটা আলোচনা হয় না। সেই ক্রেডিটটা কিন্তু একেবারে অনেকটা ইনসিকিউরড, হ্যাঁ, কিন্তু তারপর ওনারা এই ক্রেডিটটা দেন। এটাই মার্কেটের সিস্টেম। তো এটাকে যদি উল্টোভাবে করা যায়, কৃষি ব্যাংকগুলো যদি প্রান্তিক কৃষকদেরকে এই লোনটা দেয়, কারণ ওনাদের যে সাপোর্টটা এটা আসলে বড় কৃষকদের কাছে চলে যায়, ছোটরা বা মাঝারিরা কম পায়। আপনি প্রফেশনে যদি করেন, বড়রাই সুবিধাটা বেশি পায়, কারণ তাদের অ্যাক্সেস ব্যাংকে বেশি, আর যারা ছোট তাদের অ্যাক্সেস নেই। তো ওইভাবে উল্টো করে যদি সাবসিডিটা দেওয়া যায় বা লোনটা ওইভাবে দেওয়া যায় যে ছোট কৃষকরা লোন পাবে, তারা মডার্ন টেকনোলজি, মডার্ন ইকুইপমেন্ট কিনতে পারবে, তাহলে এটা একটা আরও একটু ইফেক্টিভ হবে। এবং ওনাদের যে প্রাইভেট সেক্টরটা অ্যাপ্রিসিয়েট করতে হয়, প্রাইভেট সেক্টর আমাদের দেশে যতটুকু এগিয়ে নিয়ে গেছে, অন্ততপক্ষে কৃষি টেকনোলজির ব্যাপারে ওদের যে অবদান, এটা আসলে আলোচিত হয় না। এটা খুবই অ্যাডভান্সড। এটাকে, এই ট্রেন্ডটাকে আমাদের ধরে রাখা দরকার এবং ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার। এবং কোনো সরকারি সাপোর্ট ছাড়াই প্রাইভেট সেক্টর এগ্রিকালচারে এই উন্নতিটা করেছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা নিয়ে আসছে। কারণ অন্যান্য সেক্টরের তুলনায় আমি দেখি যে অ্যাডভান্সমেন্টটা কৃষিতেই বেশি। আর আরেকটা জিনিস এসে যাচ্ছে, গতকালই WFPর একটা রিপোর্ট এসছে যে বাংলাদেশের জনসংখ্যা এখন স্থিতি অবস্থায় চলে এসছে, অর্থাৎ আর বাড়বে না। একজন নারীর প্রজনন হচ্ছে মাত্র 2টা শিশু, এভারেজ 2টা শিশু, মানে মোটামুটি রিপ্লেসমেন্ট। এবং এই ট্রেন্ডটা যদি থাকে, কয়েক বছর পর থেকে কিন্তু আমাদেরও জনসংখ্যা কমতে শুরু করবে চায়নার মতো। এটা চায়নার মতো রেফারেন্সটা দেওয়ার জন্য, চায়না একটা ডেভেলপিং কান্ট্রি। চায়নায় বেশিরভাগ দেখা যাচ্ছে মানে জনসংখ্যার দিক থেকে কিন্তু চায়না কমে আসছে কিনা সেটা তার ক্ষেত্রে অনেকটাই বেশি, অনেকটা বেশি। কিন্তু দেখা যাচ্ছে চায়নার যে একটি প্রবণতা আছে সেটা হচ্ছে যে দক্ষতা বাড়ানো বা এই যে কৃষির শ্রমিকের যে সংকট, এটা আরো একুইট হতে থাকবে। এটার কিন্তু কোনো সমাধান নাই। কারণ আমাদের দেশে কৃষি থেকে উইথড্র হয়ে শহরে শ্রমিক হিসাবে আসে, শহরে শ্রমিকের ক্রাইসিস, আর কৃষিতে তো আছেই, এবং এই ক্রাইসিস বাড়তে থাকবে। সুতরাং আমাদেরকে মেকানাইজেশনে যেতেই হবে। এইটা পরিকল্পনাবিদদের মাথায় রাখতে হবে যে অটোমেশনে যেতে হবে, ম্যান পাওয়ার যাতে কম ইউজ হয় এবং গ্রোথটা বেশি হয়। কারণ যখনই মেকানাইজেশনে যায়, প্রফিট এলিমেন্টটা বাড়তে হয়। একজন কৃষক কিন্তু যা উৎপাদন খরচ তা হলেও কিন্তু ধান চাষ করে, কিন্তু যখনই কমার্শিয়ালাইজেশনটা হবে, মেকানাইজেশনের সাথে কিন্তু এই কথাটা বলা হয় না, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার হবে। মানে প্রফিট করে একটা চাল উৎপাদন করবে, করে প্রফিট করে বিক্রি করবে। প্রফিট হলেই আমি চাল উৎপাদন করব, না হলে আমি গমে চলে যাব অথবা আমি ভুট্টায় চলে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকী। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, কোথাও যাবে না, সঙ্গে থাকুন।
সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আমাদের আজকের আলোচনায় কৃষি অর্থনীতি, ফিরবো আলোচনায়। এই পর্যায়ে যেতে চাই জনাব ডক্টর এম.এফ আনসারী, আপনার কাছে আরো একবার আসতে চাই। আপনার কাছে এই মুহূর্তে আমি যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আসলে আমাদের তরুণ উদ্যোক্তারা কৃষি ক্ষেত্রে আসতে অনেকটা অনাগ্রহী, আসতে চান না। সেক্ষেত্রে কৃষিতে বিনিয়োগ আগ্রহী করার জন্য আমরা কি করতে পারি? সেই সাথে আরেকটি বিষয় আছে যে ইউথ ইন এগ্রিটেক নিয়ে কোনো রূপরেখা আছে কি? রাইট, ভেরি রেলেভেন্ট কোশ্চেন বাংলাদেশের জন্য। আমাদের দেশে দুটো ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে 1960 সালের দিকে এদেশের প্রায় 60% ফার্ম লেবার, ওভারঅল লেবার ফোর্স ছিল কৃষিতে, যেটা এখন মাত্র 37%, এবং আশা করা যাচ্ছে যে 2030-এর মধ্যে এটা চলে আসবে 25%। তাহলে খামারে কাজ করবে কে? এবং আমরা লক্ষ্য করি যদি যে আমাদের খামারি যারা আছে বা কৃষক আছে, এরা প্রায় বৃদ্ধ হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। তাহলে আমাদের এই তরুণ উদ্যোক্তাদেরকে কিন্তু খামারে যেতে হবে। তার মানে এ না যে ট্রেডিশনালি যে কৃষি হচ্ছে, যে প্রোডাক্টিভিটি, যে প্রফিট, সেটাকে তাদেরকে আগ্রহ সৃষ্টি করবে না। এরপরে হলো আমরা যদি দেখি যে আমাদের তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে বেশি, তাহলে এই জায়গাতে কিন্তু আমাদের ইয়াং ছেলেমেয়েরা খুব ইন্টারেস্ট নেবে না। তারপরে হচ্ছে যে প্রতি বছরে 10 লক্ষ মতো স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয়ে বেরোচ্ছে, তার চাকরি নাই, তাহলে তো কী করতে হবে? তার কৃষিতে কাজ করতে হবে, কারণ কৃষি প্রফিটেবল একটা প্রফেশন ইন বাংলাদেশ। এটাতে আগ্রহ সৃষ্টি করতে গেলে আমাদের কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। দেশে অনেক ফাউন্ডেশন আছে, কিন্তু এভাবে ফোকাস করে ইয়ুথকে মানে সামনে মাথায় রেখে কিন্তু কেউ চেষ্টা করেনি। এদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে প্রপারলি, পুরা বিজনেস মডেল ট্রেনিং করাতে হবে। যে সেক্টরে সে কাজ করতে চায় সেক্টরে ইনসাইড তাদেরকে বলতে হবে, দেখাতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে। অন টপ অফ ইট তাদেরকে 1 মিলিয়ন টাকা, প্রায় 10 লক্ষ টাকার মতো লোন দিতে হবে, 5 থেকে 10 লক্ষ টাকা। তাহলে কি হলো, তারা একদিকে ট্রেনিং পেলো, আর একদিকে তারা ইনসাইড জানলো ইন্ডাস্ট্রির, আর একদিকে তারা যে ইনভেস্টমেন্টটা করবে তার সাকসেসফুল রিটার্নটা পাবে। কৃষিতে কিন্তু সুবিধা হলো যে 3 থেকে 4 মাসের মধ্যে রিটার্ন পাওয়া শুরু হয়, যেটা অন্য কোনো সেক্টরে সম্ভব নয়, এবং খুব বেশি ডিপার নলেজ লাগে না। ওভারঅল সিচুয়েশনটা এরকম যে আমি মনে করি যে যদি কৃষি উদ্যোক্তা ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় এবং সরাসরি যদি ইয়ুথদেরকে অ্যাড্রেস করা যায় এবং তাদেরকে রিচ করা যায়, তাহলে আমি মনে করি আমাদের দেশের ছেলেরা বেকার থাকবে না, তারা অনেক প্রফিটেবল কৃষি করবে। খাদ্যে একদিকে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ, আর একদিকে এদের এমপ্লয়মেন্ট হবে। আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয়ে প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ খাদ্যে দেখাচ্ছে আমাদের আমদানি করতে হয়। আমদানিটা আমরা আসলে কতটা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি অনেকটা, এখান থেকে কতটা আমরা কমে আসতে পারি? ইউ আর ভেরি কারেক্ট। আমরা প্রায় কথা বলে থাকি যে আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন একটা দেশ। হয়তো অন্য ডেফিনেশনে বলা যাবে, যেহেতু খাদ্য সবাই খেতে পাচ্ছি, এটা একটা ডেফিনেশন আছে, কিন্তু আমরা নিজেরা উৎপাদন করে কিন্তু এখনো স্বয়ংসম্পন্ন হতে পারিনি। যদিও আমাদের মূল খাবার আমাদের দেশের মাটি থেকে আসে, প্রায় 80% খাবার কিন্তু দেশে উৎপাদন হয়, আরও বাকি 20% আমদানি করতে হচ্ছে। এর মধ্যে আছে গম, ভুট্টা আছে, অন্যান্য মশলা জাতীয় ফসল আছে, ফলমূল আছে, দুধ আমদানি করতে হয় আমাদেরকে। এসব মিলে কিন্তু প্রায় 20-25% মতো খাবার আমদানি করতে হচ্ছে। এর পিছনে কারণ হলো এই যে আমাদের দেশে ধান উৎপাদন করতে হয় প্রচুর, প্রায় 4 কোটি টন চাল উৎপাদন করতে হয়, কারণ আমরা চাল খেতে অভ্যস্ত এবং চাল খাওয়া পছন্দ করি। এখন এই 4 কোটি টন চাল উৎপাদন করতে প্রায় দেশের 70% জমি কিন্তু ব্যবহার করতে হয়। কিন্তু এখন দেশের 70% জমি যদি একটা ফসলের জন্য ব্যবহার করতে হয়, তাহলে অন্য ফসল উৎপাদনের জন্য তেমন কোনো স্পেস থাকে না। তাহলে কি এই 70%কে কমিয়ে আনা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আমাদের দেশে গড়ে ধান উৎপাদন হয় 4.5 টন হেক্টরে, যেখানে ভিয়েতনাম হয় 6 টন 7 টন, চায়নাতে 7 টন 8 টন। তার মানে আমাদের এই অঞ্চলের আবহাওয়ার সাথে আমাদের আবহাওয়ার খুব একটা পার্থক্য নেই। শুধুমাত্র কি হচ্ছে, আমাদের ইনোভেশন লাগবে, আবিষ্কার লাগবে, ভালো জাত আবিষ্কার করতে হবে, যে জাত এই দেশের মাটিতে উৎপাদন করে 6 টন 7 টন 8 টন 10 টন পর্যন্ত ইল পাওয়া সম্ভব হবে। তখন দেখা যাবে আমরা অ্যাভারেজ ইলটাকে যদি আমরা 4 টন থেকে 6 টনে নিতে পারি, তখন দেখা যাবে ওভারঅল আমাদের এখন 70% জমি জায়গায় 50% জমিতে কিন্তু তখন চাল উৎপাদন করলে হবে। বাকি যে জমিটা রিলিজ হলো সেই জমিতে গম উৎপাদন করতে পারবো, ভুট্টা করতে পারবো, ফলমূল করতে পারবো, দুধ হবে, দুধের জন্য ঘাস হবে, সব কিছু হবে।
এইভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তাহলে বলা যায় আমাদের পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে। এটা ঠিক ওইভাবে আমরা সরাসরি উত্তর দেব না আমি, এ কারণে যে পরিকল্পনা আছে, প্রাইভেট সেক্টরগুলো তারা রিসার্চ করছে। ধানে এখন প্রাইভেট সেক্টর অনেক ভালো ভালো জাত অলরেডি বের করে নিয়ে আসছে। আমরাই সেই কোম্পানি আমরা ভাবছি যে 2035 সালের মধ্যে দেশীয় জাত 10 টন করব এবং হাইব্রিড জাত আমরা 15 টন ইল্ড করব। তার মানে হলো এরকম অনেক কোম্পানি এরকম ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসছে। আমি মনে করি বা আশা করি যে এটা সিচুয়েশনটা হয়তো 5 থেকে 10 বছরের মধ্যে ইমপ্রুভ করবে এবং আমদানিটা অনেক কমিয়ে আনা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসতে চাই জনাব সিদ্দিকী আপনার কাছে অন্য একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আমরা জানি যে কিছুদিনে মানে একটা ল্যান্ড ইউজ পলিসি আসছে, সেই কৃষিভিত্তিক ভূমি ব্যবহার নীতি বর্তমান সময়ে কতটা উপযোগী হতে পারে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমরা খুবই ক্রাইসিসে আছি, ইন্ডাস্ট্রি করার জায়গা পাওয়া যায় না। যেমন কদিন আগে যেটা হচ্ছিল যে চায়নার একটা হসপিটাল হবে, 100 একর জায়গা দরকার, একসাথে একটা প্লট বাংলাদেশে কোথাও পাওয়া যাচ্ছে না। ঢাকা শহর তো নয়ই, আশেপাশেও পাওয়া যাচ্ছে না। তো সুতরাং এমন একটি পরিস্থিতি, জায়গা খুব কম। সরকারের এখন পর্যন্ত তেমন কোনো ল্যান্ড পলিসি নাই, তবে একটা আইন ড্রাফট হয়ে গেছে আমরা শুনেছি, সেটা হয়তো যে কোনো সময় অর্ডিন্যান্স হিসাবে আসবে। আমাদের প্রপার ইউটিলাইজেশন, ল্যান্ড ইউটিলাইজেশন আসলে হয়নি এতদিন। যেভাবে আমরা করেছি এলোপাতাড়ি, যেভাবে ইচ্ছা ওখানে বাড়ি করেছি, যেখানে ইচ্ছা ইন্ডাস্ট্রি করেছি, যেখানে ইচ্ছা অন্যান্য স্থাপনা করেছি, এগুলোকে স্ট্রিমলাইন করা দরকার। পরিকল্পিত শহর, বিশেষ করে ইভেন গ্রামেও আমাদের অনেক জায়গা নষ্ট হয়। আমাদের উপরের দিকে গ্রামে তো এখন অবশ্য বিল্ডিং হওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, উপরের দিকে বাসস্থানগুলো করে পরিকল্পিতভাবে, কারণ আমরা একটা বাড়িতে যে পরিমাণ আনইউটিলাইজ স্পেস থাকে, এটাকে অন্যান্য ধান চাষ করার তো প্রয়োজন নাই, ফল থেকে শুরু করে অন্য কিছু আমরা চাষ করতে, এগুলো হচ্ছে কিছু পরিকল্পনা, কিছু অপরিকল্পিতভাবে হচ্ছে। কিন্তু এগুলোকে অর্গানাইজড করে ল্যান্ডটাকে ডেমার্কেট করে ফেলা দরকার, যে আগামী 20-50 বছরে আমাদের কি পরিমাণ জমি বাসস্থানের জন্য দরকার, কি পরিমাণ জমি ইন্ডাস্ট্রির জন্য দরকার, এগ্রিকালচার ল্যান্ডটা কিভাবে সেভ করা যাবে। আনইউটিলাইজড অথবা লেস ফার্টাইল, আমাদের 3 ফসলি জমি আছে, 2 ফসলি জমি আছে, 1 ফসলি জমি আছে। হ্যাঁ, আমরা সেভাবে যদি এটা একটা ম্যাপিং করতে পারি, তাহলে আমরা প্রপার ইউটিলাইজেশন, এমনিতে আমাদের দেশটা খুব ছোট, স্পেস কম, এটাকে প্রপার পরিকল্পিত যদি প্ল্যান করে ইউজ না করতে পারি, তাহলে আমরা অপটিমাম বেনিফিট এখান থেকে পাবো না। শুধু আমাদেরকে পরিকল্পনায় যেতেই হবে। আপনাকে ধন্যবাদ। আরো একটি প্রশ্ন আপনার কাছে, আমরা একটু আগে আলোচনা করছিলাম যে নতুন জেনারেশন বা তরুণদেরকে কৃষি খাতে আগ্রহী করার জন্য আমাদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আধুনিক তো করতেই হবে। আর ওই যে তাপমাত্রার কথা বললেন, মানুষ তো আর এখন ইয়েতে যেতে চায় না, ফিজিক্যাল রোদে যে কাজ করতে চায় না, মেকানাইজড হতে হবে। আধুনিক উন্নত দেশে, যেসব দেশে গ্রামে থাকে, শহরেও থাকে, ছেলেপেলেরা কিন্তু শহর থেকে গ্রামে যায় ভালো পরিবেশে থাকার জন্য, ওইখানে ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে। থাকা খাওয়ার একটা ইয়াং ছেলে শহরে যে সুবিধাটা পায়, গ্রামেও যদি মোটামুটি 100% ওই সুবিধাগুলো পাওয়া যায়, তাহলে সে একটা ফ্রেশ এয়ার পাবে, ফ্রেশ জিনিস খেতে পারবে, আর একটা ডিফারেন্ট পরিবেশে যাবে। তো এইটা একেবারে টোটাল এগ্রিকালচারাল পরিবর্তন দরকার। শহর এবং গ্রামের যে ডিফারেন্সটা, অর্থনৈতিক সামাজিক যে ডিফারেন্সটা আছে, এটাকে কমিয়ে আনতে হবে। যেমন একটা ছেলে হায়ার স্টাডির জন্য হলে ঢাকা শহরে চলে আসতে হয়, সারা বাংলাদেশ থেকে সবাই ঢাকা শহরে চলে আসে। হ্যাঁ, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে দেখেন, ভালো ভালো ইউনিভার্সিটিগুলো কিন্তু রাজধানীর বাইরে, অন্য শহরে। কতগুলো শহর তৈরি হয় ইউনিভার্সিটি কেন্দ্রিক, ওইখানে শুধু একটা ইউনিভার্সিটি আছে, আশেপাশে যা থাকার যা ব্যবস্থা, যা ফ্যাসিলিটি, সবই ইউনিভার্সিটির ছাত্র এবং শিক্ষকদের যা রিকোয়ারমেন্ট তা থাকবে। এই রকম করে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা একটু আগে বলেছি, সেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। আমাদের দেশে এখন কৃষক মূলত ফলন করে নিজের খাওয়ার জন্য এবং কিছু বিক্রি করবে অন্য অন্য আইটেম কেনার জন্য। কৃষিটা যখন বাণিজ্যিকরণ হবে, যেমন ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্ট তৈরি হয়, সেটা বিক্রি করে প্রফিট করার জন্য করে, ফিজিবিলিটি স্টাডি হয়, কৃষির প্রোডাক্টেরও বাণিজ্যিকরণ করতে হবে। যখন এটাকে কমার্শিয়ালাইজড হবে, যে চিন্তা করবে যে একটা শহরে একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে কত টাকা প্রফিট হয়, গ্রামের এগ্রিকালচার ইনভেস্ট করলে কত টাকা হয়, এটা এই কম্পারিজনটা যদি কাছাকাছি হয়, তাহলে
যে মানুষ কৃষিতে ইনভেস্ট করবে, ইয়াং ছেলেপেলেরা বলেন, বয়স্করা বলেন, শিক্ষিত বলেন, সবাই তখন গ্রামে যেতে আগ্রহী হবে। তরুণ উদ্যোক্তাদের সবসময় একটা কমপ্লেইন থাকে, সেটা হচ্ছে যে পুঁজি, প্রাথমিক যে পুঁজি সেটি নিয়ে, যেটি তারা ব্যাংক খাতে হয়তো মানে সঠিক সহজলভ্যে তারা লোন পায় না। এটা তো কৃষি ক্ষেত্রেও তো এই লোনটা অনেকটা সহজলভ্য নয়। মোটেও না, বরং একটু কঠিনই বলতে হবে। তরুণদের জন্য তাহলে কি আলাদা করে কোনো নীতিমালা, আলাদা করে নীতিমালা করতে গেলে কি করা যাবে কিনা এটা আসলে জটিল। এটা কমন ব্যাংকিং সিস্টেম তাকেই আসলে দেশের প্রয়োজনের উপযোগী করে তোলাটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এম এস সিদ্দিকী, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এফ এম আনসারী। আপনাকে, আপনার দুজনকে আরো একবার ধন্যবাদ জানিয়ে দিয়ে আমাদের আজকে আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এবং আলোচনা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় নিয়ে, আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।